নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দর্শক বন্ধুরা, প্রথমেই আজকের অনুষ্ঠান শুরু করার আগে নেপালের যে হড়পা বান এসেছিল বা বলা চলে একেবারে ভয়ঙ্কর একটা বন্যা, তাতে কয়েকশো মানুষের যে মৃত্যু ঘটেছে, তার মধ্যে ভারতের প্রচুর পর্যটক রয়েছে, নেপালের মানুষ রয়েছেন, শহর ভেসে গেছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই ধরনের ঘটনা বারবার হচ্ছে, আপনারা জানেন। কিন্তু আজকে আমাদের যে বিষয়ে আলোচনা, সেটা হচ্ছে এই যে ২০ গদ্দার বা ২০ বেঈমান, ২০ জন যে তৃণমূলের গদ্দার বেঈমান, শব্দটা আমার না, এটা কল্যাণ ব্যানার্জি, এটা মহুয়া মৈত্র, এটা কীর্তি আজাদ, এটা ডেরেক ওব্রায়ান, এটা কুণাল ঘোষদের কথা, যারা তৃণমূলের সাংসদ হিসেবে জিতে হঠাৎ করেই চলে গেলেন এনসিপিআই বলে একটা অজ্ঞাত কুলশীল হাওড়া সাঁকরাইলের পার্টিতে। ওম বিড়লাকে গিয়ে বললেন আমরা আলাদা পার্টি করেছি, এবং এনডিএ কে সাপোর্ট করলেন, নরেন্দ্র মোদীর সাথে সকালবেলা ব্রেকফাস্ট খেলেন। অথচ তৃণমূল থেকে বারবার বলা হচ্ছিল, ওম বিড়লাকে চিঠি দেওয়া হয়েছিল আজ থেকে ২.৫ মাস আগে, যে এদের ডেকে জিজ্ঞাসা করুন, এদের সাংসদ পদ খারিজ করুন। তিনি কোনো অবস্থা নেননি, বরঞ্চ ডিলিমিটেশন বিল পাশ করার জন্য অমিত শাহ যে জেদ ধরেছিলেন, এবং তার প্ল্যান হিসেবেই, পরিকল্পনা হিসেবেই এটা করা হয়েছিল। ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং, তারপরে শুভেন্দু অধিকারীর সেখানে যাওয়া, আপনারা সবাই জানেন। আমি বারবার কিন্তু বলছিলাম যে এদের সাংসদ পদ খারিজ হয়ে যেতে পারে। বিশেষ করে আমরা এটাও বলেছিলাম যে কিভাবে তারা, লাস্ট একটা ভিডিওতে করি, যে কাকলি ঘোষ দস্তিদার বাঁচার চেষ্টা করছেন বহুজন এনসিপিআই বলে একটা পার্টি করে, এবং তার মধ্যে কি গন্ডগোল লেগেছে। কিন্তু প্রথম যিনি এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছিলেন যে এদের ভবিষ্যৎ অন্ধকার, সেই বিখ্যাত আইনজীবী অরুণাংশু চক্রবর্তী, যিনি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মামলা লড়েন, এবং এই ব্যাপারে বিশেষজ্ঞ ভূমিকায় বলেছিলেন যে এদের পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এবং রেকর্ড সংখ্যক দর্শক আমাদের সেই ভিডিওটি দেখে। তো অরুণাংশুদার কথা মিলে গিয়েছে। কি হয়েছে সেটা আলোচনা করতে করতেই বলবো। প্রথমেই অরুণাংশুদাকে স্বাগত জানাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আমার এই ভিডিওটি দেখছেন নিয়মিত, চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পারলে মেম্বারশিপ নেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। অরুণাংশুদা, আমি একটু বলে নিই দর্শকদের জন্য ঠিক কি হয়েছে। যখন ওম বিড়লা উত্তর দেননি, তখন অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং সুপ্রিম কোর্টের সূর্যকান্ত জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ, তারা সরাসরি ওম বিড়লাকে বলেন যে তোমাকে ব্যবস্থা নিতে হবে। এবং আপনি এটাও জানেন যে এরপরে হঠাৎ করে ওম বিড়লা ৭ দিনের মধ্যে এদের কাছে জবাব দিয়ে চেয়েছে, এবং সুপ্রিম কোর্ট শুধু স্পিকার নয়, ২০ জনের কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে। তাহলে এদের কি ভবিষ্যৎ? আপনি যা বলছিলেন, প্রথমেই আপনাকে স্বাগত জানিয়ে বলি যে আপনার যে অনুমান, সেটা একেবারে সঠিক দিকে যেতে চলেছে। তাহলে এখন দেশের মানুষের প্রশ্ন, যে আইন কি সত্যি সত্যি এই, যদি 10 শিডিউল মানা হয় তাহলে চলে যাবে? আপনার কি মনে হচ্ছে, কি অবস্থায় এরা এখন রয়েছে? দেখো, সংবিধান যদি মানতে হয়, সংবিধান যদি, গণতন্ত্রকে যদি ভারতবর্ষে বাঁচিয়ে রাখতে হয়, এত বড় একটা গণতান্ত্রিক দেশ তো পৃথিবীতে খুব কমই আছে, এত সংখ্যা, যেখানে ১৪০ কোটির উপরে। তো এই ব্যবস্থা যে ক্রমশ এটা গুণ হচ্ছিল আর কি, কিছু সাময়িক লাভের জন্য রাজনৈতিক দলগুলো এগুলোকে বিসর্জন দিচ্ছে, ভবিষ্যতের কথা না ভেবে, আগামী প্রজন্মের কথা না ভেবে, গণতন্ত্রের ভবিষ্যতের কথা না ভেবে। তাহলে এই ২০ জন এবং পশ্চিমবঙ্গের বাকি যে ৫৮ জন, এদের মানে এদের যে সংসদ পদ এবং এদের যে এমএলএ যে, হ্যাঁ, সেই পদটা চলে যাওয়ার কথা। কিন্তু আলটিমেটলি এতদিন ধরে এই খেলাটা যে শুধু বিজেপি সরকারের বা পার্লামেন্টের স্পিকারের একক ভূমিকা, তা তো নয়। এর আগেও পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে যারা দল ত্যাগ করেছে, এবং যারা দল, ওরকম শুধু আপনি যদি স্থির বলেন, আপনি দুলতে থাকলে
হ্যাঁ এরা যদি তারা হয়, তারও বিমান ব্যানার্জি এখানে স্পিকার ছিলেন, তিনিও চেপে বসছিলেন বহু বছর পর। তো সে তারা কিন্তু সে আজকে তারা নিজেরাই বুঝছে যে মানে ডিফেকশন যে কত বড় অপরাধ, মানে কত বড় মহাপাপ আর কি, যেটা সুপ্রিম কোর্টই সুভাষ দেশাই বা প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নর মহারাষ্ট্র এই ক্ষেত্রে বলেছিল যে এটাকে মহাপাপ, গণতন্ত্রের পক্ষে মহাপাপ। এবং এই যে ভারত সংবিধানের যে 10th শিডিউল, এটা করাই হয়েছিল এই মহাপাপ থেকে গণতন্ত্রকে বাঁচাবার জন্য। হ্যাঁ, আজকে এই দলে আছি, কাল ওই দলে আছি, মানে এই যে প্রথম যেটা হয়েছিল আর কি, যেটা আয়ারাম গয়ারাম বা একজন এমএলএ ছিল পাঞ্জাবের আর কি, তাকে বলা হতো আয়ারাম গয়ারাম, সেই থেকে সৃষ্টি এটা গয়ারাম, আয়ারাম হ্যাঁ, একদিনে গয়ারাম। দুবার দলত্যাগ করেছিলেন। তো সুতরাং এই যে আজকের নোটিশটা, এই নোটিশ দেওয়া ছাড়া সুপ্রিম কোর্টে আর অন্য কোনো পথ ছিল না। ইনফ্যাক্ট কল্যাণকে তো কিছু বলতেই হয়নি, তার কারণ হচ্ছে যে এতই স্পষ্ট সংবিধানের ওই দুটি ধারা, অনুচ্ছেদ দ্বারা, একটা 2 আর একটা 4, অর্থাৎ যে কেউ যদি ভলান্টারিলি গিভ আপ করে তার সদস্যপদটা অন্য পার্টির ক্ষেত্রে, তাহলে তার ডিফেকশন সে আটকাতে পারে, সে দলত্যাগ আইনের মধ্যে পড়বে এবং তার সদস্যপদ যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে এরা মানে খুব বোকা বোকা চিন্তা ধারণা নিয়ে এরা ওই নতুন একটা এনসিপিআই পার্টি বলে একটা, যার কোনো ওই ডোমজুর না উলবেড়িয়া কোথাও একটা গ্যারেজে না কোথাও একটা দোকানে এরকম একটা করা আছে, এবং একজন আইনজীবী যিনি এটার ছিলেন আর কি, যার একটা সদস্যও নেই আর কি, মানে পঞ্চায়েত সদস্যও নেই, মানে এমপি এমএলএ তো দূরের কথা, সেই দলে নিয়ে এলেন। পরবর্তীকালে দেখছি আবার বাঁচার জন্যে বহুজন এনসিপিআই বলে আবার একটা বহুজন শব্দটা যোগ করা হয়েছে। না, তো সেটা আবার বহুজন ছেড়ে হোক দিয়েছে, আর এখন আর তো করছে না। এখন ওরা একটা নিজেরাই বুঝতে পারছে না কি করবে। হুম, না এখন ওরা বুঝতে পারছে না, ও ভয়, ওদের আতঙ্কে আছে। বুঝতে পারা কথাটা একেবারে ঠিক নয়, তার কারণ সদস্যপদ চলে যেতে পারে, আমরা না সাধারণ মানুষ, আমরা এটা নিয়ে মজা করছি, কিন্তু আমার যদি এটা মনে হয় যে আমার কালকে আমার সদস্যপদটা চলে যাবে, তাহলে আমার রাতের ঘুম চলে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে কিছুদিন আগে কাকুলি হ্যাঁ বলেছিল যে 40 বছর এরকম এইরকম আর কি, মানে বিট্রেড উনি কখনো হননি। কথাটা ব্যাখ্যা করেননি, কিন্তু আমার যেটা নিজের ধারণা, আই মে বি কারেক্ট, আই মে বি রং, সেটা হচ্ছে যে উনি ভেবেছিলেন যে ওই যে তার আগেই যে অমিত শাহ সেন্ট্রাল ফোর্স ওনাকে দিয়েছিলেন, যে উনি হয়তো বিজেপিতে যোগ দিতে পারে, বিজেপিতে ওকে আদরে সমাজে নিয়ে যাবেন। কিন্তু এখন যা স্টেজ, এই 20 জন যদি আহ, আহ, পুনরায় নির্বাচনে দাঁড়ায়, বাই ইলেকশন হয়, আগে এরা যদি বিজেপি এদেরকে যদি ব্রেকফাস্টটা না খাওয়াতো, তাহলে হয়তো বিজেপির একটা সংখ্যাধিক্য এমপি বেরিয়ে আসতে পারতো। কিন্তু এখন যদি বাই ইলেকশন হয়, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, বিজেপির পক্ষে খুব মিজারেবল হবে আর কি, 20টার মধ্যে কটা পাবে কোনো সন্দেহ আছে। কারণ মানুষ এতটা মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই, এতটা মানুষকে ইনসেন্সিবল ভাবার কোনো কারণ নেই। মানুষ দেখেছে এদের অত্যাচার, এদের বাঁদরামো, কাকলি হস্তিস্তার সম্পর্কে। হ্যাঁ, কেউ কেউ বলে আর কি, ওই একটা কি হিন্দি সিনেমার সেই ইয়ে ছিল না, ওই যেটা আমাদের মাফিয়া বিন্দু রানী, তো সেরকম, এবং তোলা তোলা, এবং মানে ওখানে একটা বিতর্কিত ঠিক কথা বলার আছে। দরকার নেই। আচ্ছা, আপনি আমার দুলে দুলে বলছেন, আপনি এনজয় করছেন বলাটা, কিন্তু না একটু স্টেডি হয়ে বসে বললে আচ্ছা, মনে হয় এইবার দর্শকদেরও এবার সুবিধে। আমার একটা কথা, আমার একটা কথা হচ্ছে,
তার মানে আপনার ধারণা মামলার গতি প্রকৃতি যেদিকে শুরু হয়েছে, যেভাবে স্টার্ট করেছে যেভাবে, এবং সলিসিটর তুষার মেহতা যেরকম ভাবে অদ্ভুত একটা অ্যালিবাই দিলেন যে না আজকেই চিঠি পাঠান, এবং সাথে সাথে কালকে সেক্রেটারিয়েট থেকে চিঠি চলে গেল। এবং আজকে আমি পিডিটি আচারিয়ার সাথে কথা বলা লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম উনি একেবারে বলছেন, সেক্রেটারি জেনারেল ছিলেন পার্লামেন্টে দীর্ঘদিন, দুটো সবাই তার আগে সেক্রেটারি ছিলেন, যে ওপেন অ্যান্ড শাট কেস, এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নেই, এদের সরাসরি বাতিল করা ছাড়া ওম বিড়লার সামনে দ্বিতীয় রাস্তা নেই। আপনার কি মনে হয় ওম বিড়লা তাহলে 7 দিনের মধ্যে, মানে যারা নিজেরাই বললে এনসিবিআই দিয়ে জয়েন করেছি, এবার ওম বিড়লা তাদের চিঠি দিয়ে বলছে তোমাদের অবস্থান জানাও, তার মানে তিনিও কি প্রচন্ড চাপে সুপ্রিম কোর্টে? শোনেন, ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে এসএলপি হয়, যখন এসএলপিটাকে আবার কেউ কেউ স্পেশাল লাক পিটিশন বলে আর কি। সাধারণত সুপ্রিম কোর্টের জাজ আর বিচারপতিরা কেসটা পড়ে আসেন, ফলে আচ্ছা, কেসটা পড়ে আসার পর তারা মোটামুটি একটা মাইন্ড মেকআপ করেই আসে। যদি ইনফ্যাক্ট অনেক সময় বলারও থাকে না, কেউ না থাকলেও যদি মনে করে মেরিট আছে তাহলে নোটিশ ইস্যু করেন। নোটিশ ইস্যুটা হলো প্রাইমা ফেসি কোর্ট ইজ কনভিন্স যে যেটা অ্যালিগেশন বা যেটা বক্তব্য অ্যাভারমেন্ট সেটা একটা সত্যতা আছে। তো সেই কারণে কল্যাণের কিছু বলবার আগেই সুপ্রিম কোর্ট নোটিশটা ইস্যু করেছে। এবং নর্মালি যেটা হয়, যদি পিটিশনার যিনি থাকেন আর রেসপন্ডেন্ট যারা ক্যাভিয়েট করেন না বা ক্যাভিয়েট করে রাখেননি অথচ জানেন মামলাটা হবে, তারা ঘাপটি মেরে বসে থাকে কোর্টের মধ্যে। আচ্ছা, যদি দেখে যে ডিসমিস হয়ে গেল, ইনলিমাইন ডিসমিসিল হয়ে গেল, তাহলে তারা ওখান থেকে বেরিয়ে গিয়ে কফি টফি খেয়ে সঙ্গে সঙ্গে ফোন টোন করে জানাবে যে এটা হলো ঘট। কিন্তু যখন নোটিশ ইস্যু করে তখন তারা লাফিয়ে উঠে এসে নোটিশটা অ্যাকসেপ্ট করে। তুষার মেহতাও পেছনে বসছিল, পাশে বসছিল, পেছনে বসছিল, তিনি যখন দেখলেন যে নোটিশটা ইস্যু হয়েছে, কারণ এটাতে তো একটা বড় স্টেক হচ্ছে যে বিজেপি সরকারের এবং ওম বিড়লা। তার কারণ হচ্ছে ওম বিড়লার তো এটা নিজের ডিসিশন নয়, ওম বিড়লার এই ডিসিশনটা মানে এই ওম বিড়লাকে অ্যাকর্ডিং টু ডিকটাম করতে হয়েছে। তো সুতরাং সেখানেও যেটা করতে হয় এখানেও যেটা হয়, সব অ্যাসেম্বলিতে যেটা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে যখন সুপ্রিম কোর্ট নোটিশটা ইস্যু করেছে হ্যাঁ, তখন তো স্পিকার অ্যাকশন যদি না নিয়ে থাকে তার এগেইনস্টে নোটিশটা মামলাটা হয়েছে। ইনঅ্যাকশন এগেইনস্ট অফ the SLP was filed against the inaction of the speaker. স্পিকারের এই ডিসিশনটা সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। সুতরাং সুতরাং কারণ হচ্ছে যে এই মামলা যেহেতু একটা কনস্টিটিউশনাল কোয়েশ্চেন রেজড, এবং অলরেডি সেটেল রেস ইন্ট্রিগা যেটাকে বলে, সেটা হচ্ছে যে এটা আর ওপেন, এটা কনক্লুসিভ। তার কারণ হচ্ছে যে সুভাষ দেশাইয়ের কেসে সুপ্রিম কোর্ট খুব সহজভাবে, মানে লয়ের প্রথম বর্ষের যিনি ছাত্র তিনিও তো 10 শিডিউলটা পড়লো, ওটা হিব্রু ভাষায় লেখা নেই, ওটা ইংরেজি ভাষায় লেখা আছে। অবশ্য হিন্দিতেও কনস্টিটিউশন আছে, সুতরাং যারা অতটা সরগোল নয়, সরগোল মানে অতটা মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজের সঙ্গে সরগোল নয়, তারা হিন্দিটাও পড়ে নিতে পারেন। সেখানে পরিষ্কার ভাষায় বলা আছে যে এই যদি রাজনৈতিক দল যদি মার্জ করে অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে, তবে তিনি ডিফেকশনের আওতায় পড়বে না। আর একটা কি বলা আছে যে যদি ধরো যে 2-তে বলা আছে যে যদি তিনি স্ব ইচ্ছায় মনে করেন যে তাদের এতদিন যে 20 জন এমপি তাদের মনে হয়েছিল যে তৃণমূল দলটা অত্যন্ত খারাপ, মমতা ব্যানার্জি অত্যন্ত খারাপ মহিলা, এবং তারা, সুতরাং ওই দলে থাকা যায় না, সুতরাং তারা একটি নতুন দলে গেছেন। এইটা খুবই ওয়েলকামিং ডিসিশন। তবে ওয়েলকামিং ডিসিশন আমাদের পাবলিকের পক্ষে খুবই ওয়েলকামিং ডিসিশন হতে পারে, তাদের পক্ষে ওয়েলকামিং ডিসিশন হতে পারে, কিন্তু এটা তাদের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত ডিজাস্টার্স। তার কারণ হচ্ছে যে তারা তো স্ব ইচ্ছায়
অন্য দলে যোগদান করেছে, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ। তারা চাইছেন না তাদের এই সদস্য পদটা থাকুক। ও, তারা তারা এটা একটা নৈতিক কারণে তারা এটা গেছে ওই ধারে। তো নৈতিকতার কারণেই তারা এখনো হয়তো যাচ্ছে পার্লামেন্টে, অভ্যেসবশত চাটা খেতে যাচ্ছে ইত্যাদি, কিন্তু তারা তো মনে করে নিয়েইছেন যে আমাদের সদস্য পদটা থাকা উচিত নয়, কারণ থাকবে না যেটা, সেটা আর তাদের ভাবনার মধ্যেই রয়েছে, যেটা থাকবে না। অবশ্য অবশ্য মানে যেসব এমপিদেরকে মুখ্যমন্ত্রী বেঁচেছেন আর কি, মানে যাদেরকে এমপি মমতা করেছে, বেঁচেছিলেন, মমতা বেঁচেছিলেন। তাদের একটা পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতাও নেই। একটা পঞ্চায়েতের সদস্য হতে গেলেও তাদের রাস্তায় ঘাটে, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে মানুষের বক্তব্য শুনতে হবে, কিন্তু দিনে 3 বার বিউটি পার্লারের লোককে ডেকে এনে চুল করা, মুখে পালিশ করা, এগুলো তো করে তো এমপি হওয়া যায়, কিন্তু এগুলোতে কোনো রাজনৈতিক হওয়া যায় না, নেতা পেতা হওয়া যায় না। যাই হোক, এরা এটা করেছে। তাছাড়া ব্যক্তি ইন্টারেস্ট সকলেই তো আছে, সেটা সকলেই জানে। এবার কোশ্চেন হচ্ছে যে সুভাষ দেশাইয়ের কেসে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করে দিয়েছেন যে রাজনৈতিক দল কাকে বলে, লেজিসলেটিভ দল কাকে বলে। লেজিসলেটিভ কারা হয়? রাজনৈতিক দল কয়েক লক্ষ মেম্বারদের মধ্যে থেকে হয়তো কারণ একটা অ্যাসেম্বলিতে তো 294 বা পার্লামেন্টে 542, এর বেশি তো সদস্য করা যায় না, না, সবাইকে তো কোনো রাজনৈতিক দল সদস্য করতে পারে না। রাজনৈতিক দল কতগুলি ব্যক্তিকে, কতগুলো মুষ্টিমেয় কয়েকজন সদস্যকে তারা বিভিন্ন পোস্ট এমএলএ বা এমপি ইয়ে করেন, তাদেরকে ভোট দাঁড় করান এবং জেতান বা হারান, যাই হোক। এবার কোশ্চেন হচ্ছে তারা যখন গেল, তারা তো 2 লক্ষ লোকের মধ্যে মাত্র 10-20টা কি 40টা কি 60টা, তারা তো ডিসাইড করতে পারে না একটা রাজনৈতিক দলের ফেট। রাজনৈতিক দলের ফেট ডিপেন্ড করবে রাজনৈতিক কর্মী দলের সদস্যদের এবং সংবিধান অনুযায়ী। প্রত্যেকটা ক্লাবে যেমন একটা সংবিধান থাকে, একটা সোসাইটির যেমন সংবিধান থাকে, একটা কোম্পানির অ্যাক্টে যেমন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন থাকে, তো রাজনৈতিক দলগুলোরও একটা সংবিধান থাকে, এবং সেই সংবিধানের বাইরে কোনো এক্সিকিউটিভ মেম্বারদের করার কিছু থাকে না। এখানে মানে আমি গরু বললে গরুকে অসম্মান করা হয়, ইয়ে করা হয়। এখানে যেটা হচ্ছে যে এই তাকে না, ওই গোবরে পদ্মফুল বলে একটা গল্প কথা আছে, এদের মধ্যে একটা লোক এখানে ঢুকেছে, সে বিরাট পণ্ডিত এবং ইন্টেলেকচুয়াল, মানে ছাগলদের মধ্যে বুদ্ধিমান আর কি, ঋতব্রত। সে 2-4টে কবিতা মুখস্থ করে, রবীন্দ্রনাথের 2-4টে কবিতা মুখস্থ করে, শেক্সপিয়ার, বাইরন, কিন্তু তার বাইরে কিছু নেই, কিন্তু পেটে বিদ্যে নেই। পেটে প্রথম কথা হচ্ছে আইকিউ বিলো অ্যাভারেজ, এদের প্রত্যেকেরই বিলো অ্যাভারেজ আইকিউ। ফলে এরা শোনেও না, তার কারণ হচ্ছে যে আমি একটা সামান্য 2টো সেক্স পেয়ে তোমার ধারা, একটা 2 আর একটা 4, অর্থাৎ আমি যদি ভলেন্টারিটি ছেড়ে দিই দল, আমার মেম্বারশিপ চলে যাবে। আর আমি যদি অন্য দল, এই দল থেকে অন্য দলে যাই, দল যদি না মার্চ করে, তাহলেও আমার মেম্বারশিপ যাবে। এটা এটা কিন্তু ঠিক 2 আর 2 4-এর মতো। এটা কোনো অন্য কোনো বিয়ে নয় আর কি, মানে জানিতি নয়। তার মানে এদের ভবিষ্যৎ অন্ধকার। এক, আমি অন্য একটা তথ্য দিয়ে আপনাকে জিজ্ঞেস করি, যে মূল মামলাটা যেটা শুনানি হচ্ছে শিন্ডে বনাম উদ্ধব ঠাকরেদের, যেখানে ওদের 6 জন সাংসদ চলে গেছেন, অদ্ভুত ব্যাপার, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পিকারকে নোটিশ করেছিল 10th আগস্ট। স্পিকারের কোনো লয়ারই যায়নি, স্পিকার বলে কোনো লয়ার পাওয়া যায়, ফলে ওইটা আরো পিছিয়ে গেছে মানে কয়েক সপ্তাহ। তার মানে সেই মামলা লড়ার স্পিকারের পক্ষে বক্তব্য দেওয়ার মতো কোনো অবস্থান নেই, তাই না? এটা অদ্ভুত পরিস্থিতি। আর এই ক্ষেত্রে তো ব্যাপারটা একেবারে অন্যরকম দাঁড়িয়ে গেছে। তার মানে এদের ভবিষ্যৎ মানে সুপ্রিম কোর্ট একেবারে অন্ধের মতো, যদি আমি কোনো অ্যাসপারশন দিচ্ছি না, কোনো অসম্মান করছি না, সুপ্রিম কোর্ট যদি তার অতীতের 5 মেম্বার বেঞ্চে, যেটা জাস্টিস চন্দ্রচূড় ছিলেন এবং অন্যান্যরাও ছিলেন, কনস্টিটিউশনাল বেঞ্চের রায় মানতে তারা হয় এবং সেটাই মানাটাই বাঞ্ছনীয়, তাহলে এদের আর কয়েক মাসের
ব্যাপার, তাই না? বিষয়টা তো তাই না, দাঁড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কনস্টিটিউশন বেঞ্চের জাজমেন্টটা সুপ্রিম কোর্ট মানতে বাধ্য। তার কারণে ডক্ট্রিন অফ প্রিসিডেন্স যেটা হয় আচ্ছা, থিওরিটা, দেয়ার ডিসাইসিস, হ্যাঁ, তো সেটা হচ্ছে এর কন্ট্রারি যদি কোনো জাজমেন্ট দেয়, দ্যাট ইজ পার ইনকুরিয়াম জাজমেন্ট। অর্থাৎ 3 জন জাজের বেঞ্চ কখনোই 5 জন জাজের বেঞ্চের অর্ডারকে অস্বীকার করতে পারেন না, ইগনোর করতে পারবে না। তার আমাদের দেশের যে ব্যবস্থা, যে পরম্পরা সংবিধানের বা সুপ্রিম কোর্টের, যেটাকে বলা হয় যে জাজমেন্ট পার ইনকিউরিয়াম। যদি কোনো তোমার জাজমেন্ট, সে হাইকোর্ট হোক, সে সুপ্রিম কোর্ট হোক বা লোয়ার কোর্ট হোক, যদি কোনো স্ট্যাটিউটকে অথবা বাইন্ডিং প্রেসিডেন্টকে বাদ দিয়ে কোনো জাজমেন্ট দেয়, সেই জাজমেন্টটা জাজমেন্ট পার ইনকিউরিয়াম, and that can be ignored even। তার কারণ এটা আজ নয়, আন্তুলের কেসে 7 জাজ কনস্টিটিউশন বেঞ্চ এই কথাটাই বলেছে যে if any judgment and order contrary to the statutory provisions, act or constitution or binding precedent, that can be ignored, right? সুতরাং এবং এতটা যদি কোর্ট সেটাতে পাইমা ফেসি স্যাটিসফাই বা পাইমা ফেসি না করতেই হতো, তার কারণটা হচ্ছে তাহলে এই নোটিশটা ইস্যুড হতো না। এখন আপনি দেরি করে কত পেঁচাতে পারে? প্রথম কথা হচ্ছে স্পিকার, ইভিন সুপ্রিম, আমাদের বলা হয় কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিমালে, হ্যাঁ, কনস্টিটিউশন অ্যাবভ সুপ্রিম কোর্ট ইভিন, কারণ সুপ্রিম কোর্ট ইজ দ্য ক্রিচার অফ দ্য কনস্টিটিউশন, আচ্ছা। প্রাইম মিনিস্টার ইজ দ্য ক্রিচার অফ দ্য কনস্টিটিউশন, গভর্নর ইজ দ্য ক্রিচার অফ দ্য কনস্টিটিউশন। তাহলে তার মানে এটা দাঁড়ালো মোদ্দা কথা, সাধারণ মানুষের এটা মানতে বাধ্য। এবং আপনার হ্যাঁ, ধারণা যে মামলার গতি প্রকৃতি আগামী দিনকে যে শুনানি, এদের মানে কয়েক মাস, মানে পুজো পর্যন্ত, আমি হ্যাঁ, সংক্ষিপ্ত করে আনি, পুজো হ্যাঁ। বা তারপরে 2-3 মাসের মধ্যে যা ফয়সালা হওয়ার হয়ে যাবে, এবং বাড়ি ফিরে তারপর এরা না, না, আনন্দ করবে কি কাঁদবে বুঝবে, তাই না? স্পিকার ইজ অলসো ক্রিচার অফ দ্য কনস্টিটিউশন, অ্যান্ড স্পিকারস ডিসিশন ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, ও, রাইট? এবার প্রশ্ন হচ্ছে যে আজকে 2 মাস 3 মাস ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে এদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ এবং কালো ভবিষ্যৎ রাদার। তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো আর আইন তৈরি করতে পারবে না, কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে না। কনস্টিটিউশনটা পার্লামেন্টে থেকে হয়। সুপ্রিম কোর্ট যেটা দেখবে ওয়েদার কনস্টিটিউশন প্রভিশনটাকে, সুপ্রিম কোর্ট হচ্ছে গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, মানে ইয়ে আর কি, তারা দেখবে যে আমরা এই কনস্টিটিউশনটা ফলোড হচ্ছে কি না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের যেটা রোলটা হচ্ছে কুই ভাই, অর্থাৎ সেটা হচ্ছে যে তারা অতন্দ্র প্রহরী, যেটাকে বলা হয় সেন্টিনেল কুই ভাই, মানে গণতন্ত্রের সংবিধানের অতন্দ্র প্রহরী। তারা দেখবে প্রহরীর কাজটা কি। প্রহরীর কাজটা হচ্ছে একটা বাড়িকে, একটা সংস্থাকে, একটা সংহিতাকে রক্ষা করা, প্রহরা দেয়া, তাকে পার। তো সংবিধানটা হচ্ছে, ইভেন সংবিধান যেটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, সেটাও 2/3 মেজরিটি দিয়েও সেটাকে ইয়ে করা যায় না। অ্যান্টি ডিফেকশন লটা তৈরি হয়েছিল গণতন্ত্রকে বাঁচাবার জন্যে। যারা গণতন্ত্র প্রেমী, যারা গণতন্ত্রের কথা মুখে বলে, যারা রাষ্ট্রবাদী, রাষ্ট্র অমুক এইসব কথাবার্তা বড় বড় বিগ টক্স করে, তাদের জানা উচিত যে গণতন্ত্রে ডিফেকশনটা হচ্ছে মহাপাপ। এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা। এবং এরও আগে যে স্পিকারের অনেক ডিসিশন সুপ্রিম কোর্ট ছুঁড়ে ফেলে দিয়েছে, এটাও তো ঘটনা আছে, এটা প্রথম ঘটনা নয়। এমনকি বোম্বাইয়ের কেসে প্রেসিডেন্টের এটাও তাই। কারণ প্রেসিডেন্ট আর গভর্নর তারা তো গভর্নমেন্ট অ্যাকশনটা ইন দ্য নেম অফ দ্য গভর্নর আর ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট হয়। হ্যাঁ, একটা 73 আর্টিকেল ইন দ্য নেম,
any order, any circular, any decision, any tender notice, either প্রেসিডেন্টের নামে হয় যদি সেন্ট্রাল ইউনিয়ন হয়, আর যদি স্টেটের হয় সেটা গভর্নরের নামে হয়। কিন্তু আলটিমেটলি এদের ডিসিশন গুলো, এগুলো তো এক্সিকিউটিভ ডিসিশন। সুতরাং এই সেটা হচ্ছে মারাত্মক যেটা হয়েছে, সেটা হচ্ছে এই 20 জনের যেটা অবস্থা। আমার আর কদিন পরে আমার তো ধারণা এরা আবার লাইন লাগিয়ে দেবে কালীঘাটের মমতার বাড়ির কাছে। কারণ যখন আমডাঙ্গার ওই এমএলএ ফিরে এসছে, হ্যাঁ, তিনি আবার বুঝতে পারেননি। এদেরও দেখবেন আমার মনে অনেকে বুঝতে পারবে না এরপরে, সেটা দেখার নির্দেশ। হ্যাঁ, না, অরুণাংশুদা, শেষ করার আগে বলি দর্শকদের উদ্দেশ্যে, আপনি থাকুন একটু শুনে যান। মমতা ক্যাম্পে ডিভাইড হয়েছিল। অভিষেক ব্যানার্জি চাইছিলেন 5-6 জন যারা তার ঘনিষ্ঠ ফিরে আসুক। মমতা ব্যানার্জি চাননি। মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ডেরেক এবং কীর্তি আয়ার তারা বলেন কেউ ফিরে এলে কিন্তু আমরা তখন বাগী হয়ে যাব। ফাইনালি দে হ্যাভ টেকেন দ্য ডিসিশন যে একজনকেও ফেরানো হবে না, ভালো এদের পথ চলে যাক, তারপরে রিইলেকশন হোক অ্যালং উইথ বসিরহাট। কারণ বসিরহাটে হাজী নুরুল মারা যাওয়ার পর শূন্য। এখন 21টা সিটে যদি ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হয়, তার মধ্যে বিজেপি কটা যেতে, এটা মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি দেখতে চাইছেন। আজকের এপিসোডে যে আপনি ছিলেন এবং মতামত দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা অপেক্ষা করব, এবং আপনাকে ধন্যবাদ, আপনি এটা সবার আগে ফোরকাস্ট করেছিলেন এবং সেই রাস্তাতেই আসতে চলেছে, এই জন্য আরো একবার ধন্যবাদ। নমস্কার, অনেক অনেক নমস্কার, অনেক নমস্কার আপনার। যা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে অরুণাংশুদা কি বললেন। অর্থাৎ কাকলি, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়, এই যে গদ্দার সব লিস্ট হয়েছে, বেইমান গদ্দার কোট আনকোট, জুন মালিয়া, রচনা, সায়নী ঘোষ, এদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এবং আমার যেটা মনে হচ্ছে যে ওম বিড়লা যেভাবে তড়িঘড়ি তাদের অবস্থান জানতে চেয়ে 7 দিনের জন্য নোটিশ দিয়েছেন, এবং ওই সিন্ডে কেসে ওম বিড়লা কোর্টে লয়ার না পাঠিয়ে সুপ্রিম কোর্টে পালিয়ে বেড়াচ্ছেন, তাতে এবার আর তার বাঁচার রাস্তা নেই। ফলে আলটিমেটলি আমি যে কথা বলতে চলেছিলাম, যে একটা থাম্বনেল আপনাদের সামনে এক সময় ছিল, এনসিপিআই কি উঠে যাবে, বা এরা যে বারবার এদের মধ্যে একটা সংশয়, সেটা কিন্তু স্পষ্ট। আগামী দিন যদি গণতন্ত্র, সংবিধান এবং সুপ্রিম কোর্টের 5 মেম্বার বেঞ্চের সুভাষ দেশাইদের জাজমেন্ট ফলো হয় এবং চোখের কিছুটা স্বচ্ছভাবে তারা জাজমেন্ট আমরা পাবো, এটাই আশা করা যায়, তাহলে কিন্তু 20 জনের ভবিষ্যৎ অন্ধকার। সেটা অরুণাংশুদা আরো একবার বুঝিয়ে দিলেন। দর্শকরা, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, ভালো করে শুনছিলেন, মন দিয়ে, তাদের আবারও বলি, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সঙ্গে থাকুন। দেখুন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। নমস্কার।